আচ্ছা, যারা যারা ক্লাস করতেছিল সবাই একটু আবার জয়েন হও। বৃষ্টিজনিত কারণে এখানে আসলে ওয়াইফাই প্রচণ্ড ঝামেলা করতেছিল, তো এই জন্য ক্লাসটা ইন্টারাপ্ট হয়ে যায়। তো সবাই একটু জয়েন হও। আর কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাও। এখন সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। এখন সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। একটু সবাই জয়েন হও। যেখান থেকে আসলে শেষ হয়ে গেছিলো, ইন্টারাপ্ট হয়েছিল, আমি আবার ওইখান থেকে শুরু করব। সবাই একটু জানাও সব কিছু এখন ঠিক আছে কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, সবাই একটু আসতে থাকো, একটু সবাই জয়েন হতে থাকো, তাহলে আবার যেখান থেকে আটকাই গেছিলো সেখান থেকে আবার শুরু করব। ঠিক আছে, সবাই একটু জয়েন হতে থাকো। আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে আমি লিখেছিলাম আপেক্ষিক আর্দ্রতা সমান কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%। সো এখান থেকে দেখা যাচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মান কন্টেন্টের সাথে সমানুপাতিক আর ক্যাপাসিটির সাথে ব্যস্তানুপাতিক। তার মানে হলো আপেক্ষিক আর্দ্রতা ইজ প্রপোর্শনাল টু কন্টেন্ট, আপেক্ষিক আর্দ্রতা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্যাপাসিটি। তার মানে হলো আপেক্ষিক আর্দ্রতা কন্টেন্ট বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে, আর কন্টেন্ট কমলে আপেক্ষিক আর্দ্রতা কমবে। পয়েন্ট টু বি নোটেড হচ্ছে কন্টেন্টের মান তাপমাত্রার উপর নির্ভর করবে না। এরপর আপেক্ষিক আর্দ্রতার মান ক্যাপাসিটি, মানে বায়ুতে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার সক্ষমতা রয়েছে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির সাথে ব্যস্তানুপাতিক। তোমার ক্যাপাসিটি যদি কমে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে, ক্যাপাসিটি যদি বাড়ে আপেক্ষিক আর্দ্রতা কমবে। তো এটাই হচ্ছে কথা। সবাই একটু এবার বুঝতে পারছো কিনা বলো। আবার ক্যাপাসিটির মানটা তাপমাত্রার উপর নির্ভর করবে। সোজা কথায় আপেক্ষিক আর্দ্রতা কন্টেন্টের সমানুপাতিক, মানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে আপেক্ষিক আর্দ্রতা সেটার সমানুপাতিক, আর ক্যাপাসিটি বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে সক্ষম সেটার ব্যস্তানুপাতিক। তাহলে কন্টেন্টের মানটা তাপমাত্রার উপর নির্ভর করবে না, কন্টেন্টের মানটা তাপমাত্রার উপর নির্ভর করবে না, কিন্তু ক্যাপাসিটির মানটা তাপমাত্রার উপর নির্ভর করবে। তো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, তো সবাই আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তো এরপর দেখো এখান থেকে আরো অনেক কিছু দেখা যায়। দেখো, তো এখন আমরা এই সূত্র থেকে এই যে আপেক্ষিক আর্দ্রতা সমান কন্টেন্ট বাই ক্যাপাসিটি ইন্টু 100%, এখান থেকে আমরা আরও একটা জিনিস দেখব। দেখো কেস ওয়ান দেখো, কেস ওয়ান হচ্ছে যখন কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যাবে। দেখো যখন কন্টেন্ট সমান ক্যাপাসিটি, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। তাহলে দেখো যখন কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যাবে তখন 1 নং থেকে আমরা কি পাবো, আর এইচ সমান কি পাবো, 100% পাবো না। দেখো যখন কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হয়ে যাবে তাহলে তুমি যদি কন্টেন্টের জায়গায় ক্যাপাসিটি বসাও, ক্যাপাসিটি চলে যায়, তখন আমরা আর এইচ এর মান কত পাবো, 100% পাবো। তার মানে হলো বায়ুতে যতটুকু জলীয় বাষ্প ধারণ করা সম্ভব ঠিক সেই পরিমাণ যদি জলীয় বাষ্প ধারণ করতে পারে, তার মানে কি বায়ু যদি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তখন আপেক্ষিক আর্দ্রতার মান হচ্ছে কত, 100%। আবার বলতেছি, কেস ওয়ান হচ্ছে কি, কন্টেন্ট সমান যদি ক্যাপাসিটি হয়, যদি কন্টেন্ট সমান ক্যাপাসিটি হয়, তার মানে হলো বায়ুতে যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ু ধারণ করতে পারে, তাহলে আমি 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আপেক্ষিক আর্দ্রতার মান 100%। তার মানে হলো কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে
আপেক্ষিক আর্দ্রতা 100%, কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে আপেক্ষিক আর্দ্রতা 100%। আরেকটা জিনিস, কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে কি হয়, তার মানে হচ্ছে বায়ু যে পরিমাণ বাষ্প ধারণ করতে সক্ষম, বায়ু যে পরিমাণ বাষ্প ধারণ করতে সক্ষম সেই পরিমাণ বাষ্পই যদি বায়ুতে থাকে তাহলে সেটা কোন অবস্থা, অবশ্যই সম্পৃক্ত অবস্থা। তাহলে এই কেস ওয়ানটা কিসের কি নির্দেশ করে, সম্পৃক্ত অবস্থা নির্দেশ করে। কেস ওয়ান কি নির্দেশ করে, সম্পৃক্ত অবস্থা নির্দেশ করে। কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে কি, সম্পৃক্ত অবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পৃক্ত অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে বেশি, সম্পৃক্ত অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে বেশি। কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে সম্পৃক্ত অবস্থা, কন্টেন্ট সমান ক্যাপাসিটি হলে আপেক্ষিক আর্দ্রতা 100%। তার মানে হলো সম্পৃক্ত অবস্থায় আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে বেশি। এটার মানে হচ্ছে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ু ধারণ করে রাখতে পারে তাহলে তার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। এই কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। কেস ওয়ান সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। কেস ওয়ান কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো কেস নাম্বার 2। তো কেস নাম্বার 1 আমাদের শেষ। এখন দেখো, এখন হচ্ছে কেস নাম্বার 2। কেস 2তে আসো। কেস 2, কেস 2, কেস নাম্বার 2 দেখো। কেস 2, কেস 2 হচ্ছে যদি ক্যাপাসিটি কন্টেন্টের চাইতে বেশি হয়। তাহলে দেখো, যদি ক্যাপাসিটি কন্টেন্টের চাইতে বেশি হয়, তাহলে দেখো ক্যাপাসিটি বেশি কিন্তু কন্টেন্ট কম। তার মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, ধারণ করার ক্ষমতাটা বেশি কিন্তু ওখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম। কথাটা বুঝতে পারছো? জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা বেশি কিন্তু ওইখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম। তার মানে ক্যাপাসিটি বেশি, কন্টেন্ট কম। তাহলে ক্যাপাসিটি বেশি, কন্টেন্ট যদি কম হয় তাহলে RH এর মানটা কি হবে? দেখো, একটা ভগ্নাংশের হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, তাহলে RH এর মানটা অবশ্যই 100% থেকে কি হবে, ছোট হবে না? RH এর মানটা অবশ্যই কি হবে, 100% থেকে কি হবে, ছোট হবে। ঠিক আছে, RH এর মানটা কি হবে, 100% থেকে ছোট হবে। তার মানে RH এর মানটা ধরো 50%, 60% এরকম হবে। আর দেখো ক্যাপাসিটি বেশি, মানে ধরো ক্যাপাসিটি হচ্ছে 100 কেজি কিন্তু কন্টেন্ট আছে 50 কেজি, তার মানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? খুবই সিম্পল, আগের কনসেপ্টগুলো বুঝলে অসম্পৃক্ত। তাহলে এটা কি নির্দেশ করে, এটা অসম্পৃক্ত অবস্থা নির্দেশ করে। এটা কি নির্দেশ করে, এটা অসম্পৃক্ত অবস্থা নির্দেশ করে। তো কেস 2 ছিল আমার এটা। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। কেস 2 হচ্ছে এটা। আচ্ছা, সাদিয়া তাবাসসুম লিখেছো তাপমাত্রার উপর ক্যাপাসিটি ডিপেন্ড করে কেন? হ্যাঁ, তাপমাত্রার উপর আমি আগেই বলেছিলাম তাপমাত্রা যত বেশি হবে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা তত বেশি হবে। কথা হচ্ছে কেন? এখন দেখো, তাপমাত্রা তুমি যত বৃদ্ধি করবা ততই এয়ার পার্টিকেলসগুলোর মধ্যে, এগুলো আমি যখন গ্যাসের গতিতত্ত্ব পড়াইছিলাম তখনও এক্সপ্লেন করছি, তাপমাত্রা তুমি যত বাড়াবা, তুমি যত বেশি টেম্পারেচার বাড়াবা ততই গ্যাস অণুসমূহের মধ্যে ছোটাছুটি দূরত্ব বৃদ্ধি পাবে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা বাড়ালে যতই আন্তঃআণবিক দূরত্ব বাড়বে ততই গ্যাস অণুসমূহের মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি হবে। আর যত বেশি ফাঁকা জায়গা সৃষ্টি হবে জলীয় বাষ্পগুলো তত বেশি গিয়ে গিয়ে জমা হতে পারবে। তো দ্যাটস ওয়াই তোমার যত বেশি তুমি তাপমাত্রা বাড়াবা ততই ক্যাপাসিটি বাড়বে, ততই জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বাড়বে। দ্যাটস ইট। ঠিক আছে, তো আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমাদের এই পোর্শনটা শেষ। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। দেখো, আপেক্ষিক আর্দ্রতার উপর কিসের প্রভাব? তাপমাত্রার প্রভাব।
আপেক্ষিক আর্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। তো দেখো এখানে আমি 4টা সিনারিও ড্র করেছি। একটাতে দেখো 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটাতে হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটাতে হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটাতে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এখানে সিলিন্ডার শেপের যে শেপগুলো এখানে দেখানো হয়েছে, যে আকৃতিগুলো দেখানো হয়েছে, এগুলো সবগুলোকে তুমি বায়ু হিসেবে, বায়ুর একটা নির্দিষ্ট অঞ্চল হিসেবে কি করে নিবা, কনসিডার করে নিবা। এখানে সিলিন্ডার শেপের যেগুলো কনসিডার করা হয়েছে সেগুলোকে তুমি কি হিসেবে কনসিডার করে নিবা, বায়ু হিসেবে কনসিডার করে নিবা। একটু আগে একটা জিনিস দেখো, এই পুরো সিনারিওটা কিন্তু আমাদের একটু আগে যে কেস 1 কেস 2 পড়িয়েছিলাম সেটার সাথে মিলে যায়। দেখো আমাদের যেটা কেস 1 এটা হচ্ছে সিনারিও 1, এটা ধরো সিনারিও 1, এটা হচ্ছে সিনারিও 2, এটা হচ্ছে সিনারিও 3, এটা হচ্ছে কি সিনারিও 4। তো দেখো এখানে আমরা ব্ল্যাক কালারের যেই পাত্রগুলো এঁকেছি, ব্ল্যাক কালার পেন দিয়ে যে পাত্রগুলো এঁকেছি সেগুলো হচ্ছে ক্যাপাসিটি। এখানে দেখো ব্ল্যাক কালার যে পাত্রগুলো এঁকেছি, দেখো ক্রমান্বয়ে সিরিয়ালি সিনারিও 1 থেকে শুরু করে সিরিয়ালি বড় হচ্ছে, ঠিক আছে। সিনারিও 1-এ যতটুকু, সিনারিও 2-তে আরেকটু বড়, সিনারিও 3-তে আরেকটু বড়, সিনারিও 4-এ আরেকটু বড়, ঠিক আছে। তো কেন বড় হয়েছে দেখো, আমি যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখছি তখন আমার বাষ্প ধারণ ক্ষমতা ছিল এতটুকু। যখন আমি 45 ডিগ্রিতে নিয়ে গেলাম তখন বাষ্প ধারণ ক্ষমতা আরেকটু বাড়ছে, মানে পাত্রটা আরেকটু বড় হয়েছে, গ্যাসটা আরেকটু প্রসারিত হয়েছে, গ্যাসের মধ্যে আরেকটু খালি জায়গা সৃষ্টি হয়েছে। আমি যখন তাপমাত্রা 45 থেকে বাড়িয়ে 75-এ নিলাম তখন গ্যাসটা আরেকটু প্রসারিত হয়েছে, মানে আগের তুলনায় আরেকটু বড় হয়েছে, তার মানে গ্যাসটা আরেকটু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরেকটু বাড়ছে। এরপর যখন আমি তাপমাত্রাটা বাড়িয়ে আরও একটু কিসে নিলাম, 90-তে নিলাম, তখন দেখতে পেলাম সবচাইতে বেশি হয়েছে, মানে বাষ্প ধারণ ক্ষমতা সবচাইতে বড় হয়েছে। তার মানে হলো একদম যখন আমি হাইয়েস্ট টেম্পারেচারে নিয়ে আসলাম তখন বাষ্প ধারণ ক্ষমতাটা সবচাইতে বড় হলো, বাষ্প ধারণ ক্ষমতা সবচাইতে বড় হলো। কিন্তু একটু আগে আমি একটা সূত্রের মধ্যে তোমাদেরকে বলেছি কন্টেন্ট, এখানে কি ক্যাপাসিটিগুলো বাড়ছে, ক্যাপাসিটি বড় হয়েছে, তাই না। কালো কালারেরগুলো কি ক্যাপাসিটি, বাষ্প ধারণ ক্ষমতা। দেখো তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কিন্তু ক্যাপাসিটি বেড়ে গেছে। কিন্তু একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম, কন্টেন্ট তাপমাত্রার উপর নির্ভর করে না, মানে বাষ্পের পরিমাণটা তাপমাত্রার উপর নির্ভর করে না। যদিও বাষ্প ধারণ ক্ষমতাটা তাপমাত্রার উপর নির্ভর করে, তথাপি বাষ্পের পরিমাণটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে না। তার মানে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা জলীয় বাষ্প ছিল, 45-এও কিন্তু তাই জলীয় বাষ্প, 75-এ কিন্তু তাই জলীয় বাষ্প, 90-তেও কিন্তু তাই জলীয় বাষ্প। তার মানে হলো জলীয় বাষ্পের পরিমাণটা তাপমাত্রার উপর নির্ভর করে নাই। জলীয় বাষ্পের পরিমাণটা দেখো তাপমাত্রার উপর কি করে নাই, নির্ভর করে নাই। তো এখন আমি এখানের মধ্যে সূত্রগুলো আবার একটু লিখতেছি। RH is proportional to 1 by ক্যাপাসিটি। এই সূত্রটা জানা ছিল কিনা। এখানে কিন্তু কন্টেন্ট স্থির, এখানে এই কনফিগারেশনের জন্য আমার কন্টেন্ট কিন্তু স্থির, কন্টেন্ট স্থির মানে হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ স্থির, জলীয় বাষ্পের পরিমাণ। কন্টেন্ট মানে কি, জলীয় বাষ্পের পরিমাণ, আর ক্যাপাসিটি মানে হচ্ছে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তো আমার এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু স্থির। দেখো নীল কালারগুলো হচ্ছে সব জলীয় বাষ্প, সবগুলো হচ্ছে কি এয়ার পার্টিকেল, জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু স্থির, কিন্তু ক্যাপাসিটি বাড়ছে। তো দেখো এখানে দেখো ক্যাপাসিটির মান যতই সময়ের সাথে সাথে যতই বৃদ্ধি পাইছে, আমরা একটু আগে পড়ছিলাম তাপমাত্রা বাড়ালে ক্যাপাসিটি বাড়বে, তাপমাত্রার উপর ক্যাপাসিটি ডিপেন্ড করে। একদম ছোট বোর্ডটাতে প্রথমেই লিখে দিয়েছিলাম তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও কি পায়, বৃদ্ধি পায়। তার মানে দেখো তাপমাত্রা বাড়াইছি, গ্রাজুয়ালি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, তার মানে গ্যাসগুলা সম্প্রসারিত হয়েছে, গ্যাস আধারগুলা পাত্রগুলো একটু বড় হয়েছে, কিন্তু আমার কে বাড়ে নাই, জলীয় বাষ্পের পরিমাণটা একই রয়ে গেছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণটা তাপমাত্রার উপর নির্ভর করে না। তো দেখো এখানে সবচাইতে বেশি ক্যাপাসিটি হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো দেখো যেখানে ক্যাপাসিটি সবচাইতে বেশি সেখানে আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে কম, কারণ যেখানে ক্যাপাসিটি সবচাইতে বেশি সেখানে আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে কম, কারণ আপেক্ষিক আর্দ্রতা ক্যাপাসিটির সাথে ব্যস্তানুপাতিক। তো দেখো ক্যাপাসিটি আরেকটু কমছে, আপেক্ষিক আর্দ্রতা আরেকটু বাড়ছে। ক্যাপাসিটি যখন আরেকটু কমাইছি আপেক্ষিক আর্দ্রতা আরেকটু বাড়ছে, ক্যাপাসিটি যখন আরেকটু কমাইছি তখন আপেক্ষিক আর্দ্রতা আরেকটু বাড়ছে।
ক্যাপাসিটি যখন একদম কমাই ফেলছি তখন একদম সম্পৃক্ত হয়ে গেছে, যতটুকু কন্টেন্ট ততটুকুই ক্যাপাসিটি হয়ে গেছে, তখন আমার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 100%। তো এখান থেকে আমরা দুইটা কেস দেখতে পেলাম, একটা হচ্ছে কেস ওয়ান, একটা হচ্ছে কেস ওয়ান। এই জিনিসটা দেখো, কেস ওয়ানটা একটু দেখো, কেস ওয়ানটা দেখো। কেস ওয়ানে হচ্ছে তুমি বাম দিক থেকে ডান দিকে যাবা। কেস ওয়ানে হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাবা? বাম দিক থেকে ডান দিকে যাবা। দেখো তাপমাত্রা বাড়ালে, যতই আমি তাপমাত্রা বাড়াচ্ছি ততই কি গ্যাস প্রসারিত হচ্ছে না? ততই দেখো গ্যাস পাত্রগুলো প্রসারিত হয়ে হয়ে বাড়তেছে না? তাপমাত্রা যতই আমি কি করতেছি? বাড়াচ্ছি, ততই গ্যাস পাত্রগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তাপমাত্রা আমি যতই বাড়াচ্ছি গ্যাস পাত্রগুলো আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। তার মানে গ্যাস প্রসারিত হচ্ছে। তো দেখো গ্যাস যদি প্রসারিত হয় তার মানে গ্যাসের আধারটা বড় হচ্ছে না, তাহলে সেখানে বাষ্পের ধারণ ক্ষমতাটাও বাড়বে না। তাহলে দেখো গ্যাস যখন প্রসারিত হলো, গ্যাসের বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল। গ্যাস যখন প্রসারিত হলো, গ্যাসের বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেছে। আর বাষ্প ধারণ ক্ষমতা যখন বেড়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বাষ্প ধারণ ক্ষমতার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক, মানে ক্যাপাসিটির সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন তোমার বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেল, আপেক্ষিক আর্দ্রতা কমে গেল। যখন তোমার বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে গেছে, তখন তোমার আপেক্ষিক আর্দ্রতা কমে গেছে। তো এখানে দেখো, এখানে বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি, যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু জলীয় বাষ্প কিন্তু এখানে নাই, তার মানে অসম্পৃক্ত। যতটুকু বাষ্প ধারণ ক্ষমতা ততটুকু জলীয় বাষ্প এখানে নাই, মানে হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। কারণ সম্পৃক্ত অবস্থায় কি? যতটুকু ক্যাপাসিটি ততটুকুই কন্টেন্ট, যতটুকুই কন্টেন্ট ততটুকুই ক্যাপাসিটি হলে সম্পৃক্ত। বাট এখানে আমার ক্যাপাসিটি অনেক বেশি, কন্টেন্টের মান অনেক কম, মানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। সো আমি আবার একটু বলতেছি, তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়ালাম, বাষ্প ধারণ ক্ষমতাও বাড়লো, ক্যাপাসিটিও বাড়লো, কিন্তু কন্টেন্ট বাড়লো না দেখে আপেক্ষিক আর্দ্রতা কমে গেল। কারণ আপেক্ষিক আর্দ্রতার সাথে ক্যাপাসিটির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো আপেক্ষিক আর্দ্রতা যত কমে গেল ততই বেশি কি হতে থাকলো? অসম্পৃক্ত হতে থাকলো। তো কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। কেস ওয়ানটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এবার আসো কেস টু। কেস টু হচ্ছে আর কিছুই না, কেস ওয়ানের কোয়াইট অপোজিট। কেস টু হচ্ছে দেখো, কেস ওয়ানের কোয়াইট অপোজিট। কেস টুতে কী হবে দেখো, কেস টুতে দেখো তাপমাত্রা যখন কমাবো, তাহলে কেস ওয়ানে আমরা বাম দিক থেকে ডান দিকে গেছিলাম, এখন আমরা ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসবো। দেখো আমি তাপমাত্রা যখন আস্তে আস্তে কমাচ্ছি, ক্যাপাসিটিও কমে যাচ্ছে না? কারণ আমরা জানি তাপমাত্রা কমালে বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তো তাপমাত্রা কমালে কি হবে? গ্যাসগুলো সংকুচিত হতে থাকবে না? তাপমাত্রা কমালে গ্যাসগুলো কী হতে থাকবে? সংকুচিত হতে থাকবে। সো তাপমাত্রা যত আমি কমাবো, ক্যাপাসিটি দেখো আস্তে আস্তে ক্যাপাসিটি কিন্তু কমে যাচ্ছে। তো দেখো তাপমাত্রা কমালে গ্যাস সংকুচিত হয়, গ্যাস সংকুচিত হলে বাষ্প ধারণ ক্ষমতা কমে। গ্যাস সংকুচিত হলে কি হচ্ছে? দেখো বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আর বাষ্প ধারণ ক্ষমতা যদি কমে যায়, দেখো বাষ্প ধারণ ক্ষমতা কমে যাওয়া মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেড়ে যাওয়া। কারণ বাষ্প ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটির সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে বাষ্প ধারণ ক্ষমতা যদি কমে যায়, ক্যাপাসিটি বেড়ে যাবে না? ক্যাপাসিটি কমে যাচ্ছে না, ক্যাপাসিটি যদি কমে যায় আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। আর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে এমন একটা অবস্থা হবে যেখানে ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে যাবে। আর ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান হয়ে যাওয়া মানে হচ্ছে সম্পৃক্ত অবস্থা। ঠিক আছে? তো এই ছিল আপেক্ষিক আর্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব। এখন সবাই এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তো এখন এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই একটু লিখে নিতে পারো, টাইম দিলাম। সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো।
সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার। এখন আমরা দেখব আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে কি আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার। সবাই একটু আমার সাথে সাথে লিখে ফেলো সংজ্ঞাটা। তো লিখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার বলে। তাহলে হাইগ্রোমিটার বা আর্দ্রতা মান যন্ত্র কি? তো বিজ্ঞানীরা দেখবা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য কতগুলো যন্ত্র ইউজ করে, ওই যন্ত্রগুলোই হচ্ছে কি আর্দ্রতা মান যন্ত্র বা হাইগ্রোমিটার। তো হাইগ্রো শব্দটার একটা কথা আছে, হাইগ্রো মানে হলো ওয়েট। হাইগ্রো হাইগ্রো মানে হচ্ছে ওয়েট। ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে ভেজা। আর্দ্রতা, আর্দ্র মানে কি? আর্দ্র মানে হচ্ছে ভেজা। আর ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে কি ভেজা। তাহলে হাইগ্রো মানে হচ্ছে কি ওয়েট বা ভেজা, ভেজা বা আর্দ্র। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ম্যাট্রন। ম্যাট্রন মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। তো এই হাইগ্রো প্লাস ম্যাট্রন এই দুইটা ওয়ার্ড থেকে আসছে আসলে হাইগ্রোমিটার। হাইগ্রো প্লাস ম্যাট্রন এই দুইটা ওয়ার্ড থেকে কি আসছে? হাইগ্রোমিটার। হাইগ্রো প্লাস ম্যাট্রন এই দুইটা ওয়ার্ড থেকে কি আসছে? হাইগ্রোমিটার। তাহলে হাইগ্রো মানে হচ্ছে ওয়েট বা ভেজা, আর ম্যাট্রন মানে হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। তাহলে যে যন্ত্রের সাহায্যে তুমি বায়ুতে কি আর্দ্রতা বা বায়ু কতটুকু ভেজা বা কতটুকু শুষ্ক বা বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এগুলো পরিমাপ করতে পারবা, সেটাই হচ্ছে কি আর্দ্রতা মাপক যন্ত্র বা হাইগ্রোমিটার। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প রয়েছে আর কি পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত বা কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে, এই দুইটার অনুপাত ছিল কি আপেক্ষিক আর্দ্রতা। এখন সব সময় মনে রাখবা, বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কি বলছি? আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে। একটু আগে দেখছি কন্টেন্ট বেশি হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়। আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আসলে কি হবে? বায়ুতে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, এই জিনিসটা আমাদের মস্তিষ্কের উপর, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের, আমাদের ডেলি লাইফের উপর কিন্তু এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। দেখবা যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে তোমার অস্বস্তি অনুভূত হবে বেশি। কারণ যখন তুমি ঘামবা তখন তোমার ঘামের বিন্দুগুলা যখন বাষ্পীভূত হবে না। কেন বাষ্পীভূত হবে না? কারণ বায়ুতে তো অলরেডি অনেক জলীয় বাষ্প, সে অতিরিক্ত জলীয় বাষ্প আর কি করতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না। দ্যাটস ওয়াই তুমি যখন গ্রীষ্মকালে তুমি যখন ঘেমে যাবা তখন কি হবে না, তোমার তোমার ঘামের যে পার্টিকেলসগুলা, যে বাষ্পগুলা, এগুলো আর কি হতে পারবে না, বায়ুতে বাষ্পীভূত হতে পারবে না। তখন তোমার ঘামগুলা তোমার শরীরে রয়ে যাবে, তখন তোমার বেশি অস্বস্তি লাগবে। আর যেখানে তোমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কম, মানে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি যেখানে কম, অর্থাৎ সেখানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণও কম। যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে জলীয় বাষ্পের পরিমাণও কম, তখন সেখানে তোমার অতিরিক্ত বাষ্প ধারণ করার ক্যাপাবিলিটি আছে। তখন তুমি ঘামলেও তোমার বাষ্পগুলো কি করে নিবে? বায়ু শুষে নিবে, তখন তোমার আর অস্বস্তি অনুভূত হবে না। তাহলে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি
যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে অস্বস্তি অনুভূত হবে বেশি। যেমন যেখানে তোমার আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে তোমার জামা কাপড় দিলে তাড়াতাড়ি শুকাবে না। কেন জামা কাপড় দিলে তাড়াতাড়ি শুকাবে না? কারণ যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে তোমার জলীয় বাষ্পের পরিমাণও বেশি, তখন সে জলীয় জামা কাপড় থেকে অতিরিক্ত বাষ্প টেনে নিবে না, তখন জামা কাপড় শুকাতেও কী করবে, লেট করবে। আর যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে জলীয় বাষ্পের পরিমাণও কম, আর জামা কাপড় থেকে তখন সেটা অতিরিক্ত বাষ্প ধারণ করে নেবে, তখন জামা কাপড়ও তাড়াতাড়ি শুকাবে। তো এই জিনিসটা আমরা এখন চাইলে দেখতে পারো বর্ষাকাল আর শীতকাল, এই দুইটা জিনিস যদি একটু অ্যানালাইসিস করো দেখতে পারবা। শীতকালে কি হয়, শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, কারণ শীতকালে টেম্পারেচার কমে যায়। তো তাপমাত্রা কম হলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও কম। তো এখন শীতকালে যখন বায়ুতে জলীয় বাষ্প কম থাকে তখন দেখবা শীতকালে তোমার কি হয়, শীতকালে তুমি যখন জামা কাপড় দিবা তখন শুকাতে দিবা তখন কি বায়ু ওখান থেকে জলীয় বাষ্প টেনে নেবে। কিন্তু বর্ষাকালে দেখো, বর্ষাকালে এমনিতেই বৃষ্টি, তো বায়ুতে প্রচুর জলীয় বাষ্প, বায়ুতে অনেকগুলো জলীয় বাষ্প। এখন তুমি যখন জামা কাপড় শুকাতে দিবা বায়ুতে অলরেডি অনেকগুলো জলীয় বাষ্প রয়েছে, আপেক্ষিক আর্দ্রতাটাও অনেক বেশি, তখন বায়ু তোমার জামা কাপড় থেকে অতিরিক্ত বাষ্প কী করবে না, ধারণ করবে না, তখন বর্ষাকালে জামা কাপড় আস্তে আস্তে শুকাবে, মানে লেট করবে। সো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আর্দ্রতামান যন্ত্র বা হাইগ্রোমিটার মানে কি? আর্দ্রতামান যন্ত্র বা হাইগ্রোমিটার মানে হচ্ছে যে যন্ত্র দ্বারা তুমি আর্দ্রতা মাপতে পারবা। এখন আমরা যদি একটু ক্লাসিফিকেশন দেখি, 4 ধরনের দেখতে পাই আমরা আর্দ্রতামান যন্ত্রের ক্লাসিফিকেশন যদি দেখি তাহলে আমরা 4 ধরনের ক্লাসিফিকেশন দেখতে পাই। লেখো 4 প্রকার। এরা কত প্রকার? এরা হচ্ছে 4 প্রকার ক্লাসিফিকেশন। এক নম্বর হচ্ছে সিক্ত ও শুষ্ক, সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র। 2 নম্বর লিখো, 2 নম্বর হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র। 2 নম্বর হচ্ছে শিশিরাঙ্ক আর্দ্রতা মাপক যন্ত্র। ঠিক আছে, এরপরে 3 নম্বর লিখো রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র। রাসায়নিক আর্দ্রতা মাপক যন্ত্র। এরপর 4 নম্বর লিখো কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। তো আমরা সিম্পলি এই 4 ধরনের আর্দ্রতা মাপক যন্ত্র দেখতে পাই। তাও বিজ্ঞানীরা বেসিক্যালি এটাকেই প্রমাণ হিসেবে ধরে নিয়ে এটা দিয়ে আমরা বেসিক্যালি আপেক্ষিক আর্দ্রতা আর শিশিরাঙ্ক নির্ণয় করে থাকি। তো তোমরা একটু সবাই লিখে নাও, এগুলা লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। আচ্ছা, একজন লিখছো পাত্রের ভলিউমটা কনস্ট্যান্ট থাকলে কি হবে? পাত্রের ভলিউমটা আসলে কনস্ট্যান্ট থাকার সুযোগ নাই, কারণ তুমি যত টেম্পারেচার বাড়াবা ততই টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি হবে, গ্যাস পার্টিকেলসগুলো কি হতে থাকবে, এক্সপ্যান্ড করতে থাকবে, তাহলে পাত্রের ভলিউমটা তখন আরও বেড়ে যাবে। সো পাত্রের ভলিউমটা কনস্ট্যান্ট রাখার সুযোগ নাই। আর কনস্ট্যান্ট রাখলে ওই অবস্থায় যতটুকু ক্যাপাসিটি আর যতটুকু কন্টেন্ট ওই দুইটাকে রেশিও করলে আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, তো এই ছিল তোমার আর্দ্রতামান যন্ত্রের ক্লাসিফিকেশন। সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো। 4 নংটা হচ্ছে কেশ, কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। 4 নাম্বারটা হচ্ছে কেশ আর্দ্রতা মাপক যন্ত্র। আচ্ছা, যাদের ব্লাড দেখাচ্ছে তারা আবার একটু জয়েন করো বের হয়ে, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। যাদের ব্লাড দেখাচ্ছে তারা একটু বের হয়ে আবার জয়েন করো, ঠিক হয়ে যাবে।
ঠিক আছে, আশা করি সবার লেখা শেষ। তো এখন আমরা প্রথমে যেটা লিখেছি যে শুষ্ক আর আর্দ্র ভাল্ব হাইগ্রোমিটার, সেটার কনফিগারেশনটা একটু দেখি। শুষ্ক, আর্দ্র ও সিক্ত ও শুষ্ক ভাল্ব হাইগ্রোমিটার। সিক্ত, সিক্ত মানে হচ্ছে কি ভেজা, ও শুষ্ক ভাল্ব হাইগ্রোমিটার। ঠিক আছে, তো এখন আমরা আগে এটার একটু যন্ত্রটা একটু দেখব। যন্ত্রটা সিম্পলি আঁকো, এত বেশি কমপ্লেক্স করার দরকার নাই। তোমার এখানে একটা থার্মোমিটার থাকবে, এখানে একটা থার্মোমিটার থাকবে, তারপর এখানে আরেকটা থার্মোমিটার থাকবে, মাঝখানে তোমার দাগ কাটা থাকবে, মাঝখানে তোমার তাপমাত্রা দাগ কাটা থাকবে 0, 10, 20, 30, 40, 50, 60 এভাবে দাগ কাটা থাকবে। দুইটার জন্য একই জিনিস প্রযোজ্য হবে। তো এই থার্মোমিটারগুলো তো কি থাকবে, দাগ কাটা থাকবে এভাবে। ঠিক আছে, এভাবে দাগ কাটা থাকবে। সো এটা তুমি ধরতে পারো, এটার তাপমাত্রা ধরতে পারো θ1 বা T1, এটার তাপমাত্রা ধরতে পারো θ2 বা T2। এখন এই থার্মোমিটার, প্রথম যেটা থার্মোমিটার, এই থার্মোমিটারকে বলা হয় শুষ্ক বাল্ব, শুষ্ক বাল্ব। আর এটা হচ্ছে সিক্ত বাল্ব। এটা কেন সিক্ত ভাল্ব এখন দেখতে পাবা। তো এখন দেখো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেটা সিক্ত ভাল্ব লিখলাম, যেটা আমি T2 টেম্পারেচার বা θ2 টেম্পারেচারের ভাল্ব যেটা লিখলাম, সেটার সাথে একটা কাপড়ের টুকরো, একটা কাপড় যুক্ত করে একটা বাটিতে কিছু পানি নিয়ে, একটা বাটিতে কিছু পানি নিব, একটা বাটিতে কিছু পানি নিয়ে ওই কাপড়ের টুকরোটা থার্মোমিটারের সাথে যুক্ত করে দিব। এগুলো হচ্ছে পানি। তো এখন দেখো আমি কি করলাম, θ2 টেম্পারেচারের যে থার্মোমিটারটা, ওই থার্মোমিটারটাকে একটা কাপড়ের টুকরো বেঁধে ওই কাপড়ের টুকরোর সাহায্যে কি করলাম, পানি যোগ করে দিলাম। একটা পাত্রের মধ্যে পানি নিয়ে কাপড়ের টুকরোটার সাথে থার্মোমিটারের সংযোগ করে দিলাম। তো এখন কি হবে দেখো, থার্মোমিটারের তো তাপমাত্রা আছে। এখন এই যে পানির অণুগুলা বা পানির পার্টিকেলসগুলো কি করবে, থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে, থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে। তাপগতিবিদ্যায় তাপের ট্রান্সফারেশন পড়ছো না, তাপের পরিবহন বা পরিচলন পড়ছো না। সো এই পানিগুলো কি করবে, তাপীয় পরিবহন প্রক্রিয়ায় থার্মোমিটার থেকে কি করবে, হিট বা তাপ গ্রহণ করবে। তো যখন এই পানিগুলা θ2 তাপমাত্রা বিশিষ্ট থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে, তখন তোমার এই যে θ2 তাপমাত্রা বিশিষ্ট থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে। তাপমাত্রা আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে। যখন তোমার প্রথম থার্মোমিটার, এটা ধরো আমি দিলাম এ থার্মোমিটার, এটা দিলাম বি থার্মোমিটার, যেখানে এ থার্মোমিটারটা হচ্ছে শুষ্ক আর বি থার্মোমিটারটা হচ্ছে ভেজা। তাহলে দেখো বি থার্মোমিটারের সাথে যখন আমি একটা কাপড়ের টুকরো অ্যাড করে দিলাম, তখন ওই কাপড়ের টুকরোর সাথে যেহেতু পানির সংযোগ করে দিছি, ভেজা একটা কাপড় যুক্ত করে পানি সংযোগ করে দিছি, তখন ওই ভেজা কাপড়ের পানিগুলা কি করবে, ওই ভেজা কাপড়ের পানিগুলা তোমার θ2 টেম্পারেচার বিশিষ্ট থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে। ফলে এটার তাপমাত্রা বি থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে না, কারণ পানিগুলো তো তাপ গ্রহণ করে নিচ্ছে। পানিগুলো তাপ কেন গ্রহণ করতেছে, বাষ্প হওয়ার জন্য।
পানিগুলো তাপ কেন গ্রহণ করতেছে? বাষ্প হওয়ার জন্য। তাহলে এটার বি থার্মোমিটারের তাপমাত্রা যত কমতে থাকবে, বি থার্মোমিটারটার তাপমাত্রা যত কমতে থাকবে, এ থার্মোমিটার এবং বি থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার পার্থক্য তত বাড়তে থাকবে। ঠিক আছে, বি থার্মোমিটারের তাপমাত্রা কমতে থাকলে লিখো বি থার্মোমিটারের তাপমাত্রা, এ থার্মোমিটারের তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছে না, আর্দ্র ভালভের তাপমাত্রা তো চেঞ্জ, যেটা শুষ্ক ভালভ, যেটা বায়ুর তাপমাত্রায় আছে, মানে যেটা রুম টেম্পারেচার, মানে এই পুরো জিনিসটা যেখানে আছে ওই জায়গার টেম্পারেচার আর এই থার্মোমিটারের টেম্পারেচারটা হচ্ছে সেম, একই। কারণ এটার সাথে আমি কোনো কিছু যুক্ত করি নাই, মানে এটা যে মানটা দিবে, শুষ্ক অবস্থায় যে মানটা দিবে সেটা হচ্ছে আদর্শ মান। কিন্তু বি এর সাথে যখন আমি একটা ভেজা কাপড়ের টুকরো যুক্ত করে দিলাম, ওই ভেজা কাপড়ের টুকরো থেকে পানির যে ওয়াটারের যে পার্টিকেলসগুলো, এগুলো থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করে আস্তে আস্তে কী করতেছে, পানিগুলোকে কী করতেছে, বাষ্পীভূত করে দিচ্ছে। তো দ্যাটস ওয়াই এখান থেকে তাপমাত্রা গ্রহণ করায় এটার তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে। তো বি এর তাপমাত্রা যত আস্তে আস্তে কমতে থাকবে, এ এর সাথে বি এর তাপমাত্রার পার্থক্য বাড়তে থাকবে। দেখো আগে এর তাপমাত্রা এতটুকু ছিল, বি এর তাপমাত্রা এতটুকু ছিল। যখন বি এর তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে, এর সাথে বি এর তাপমাত্রার পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এটাই লিখতেছি যে বি থার্মোমিটারের তাপমাত্রা কমতে থাকলে এর সাথে এ ও বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়তে থাকবে। তাপমাত্রার পার্থক্য কী হতে থাকবে? বাড়তে থাকবে। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা ইনিশিয়ালি? সবাই একটু কমেন্টে লিখো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্টে লিখো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো এখন আমরা বিভিন্ন কেস দেখব। কেস নাম্বার 1 দেখো, কেস 1। এখন আমরা বিভিন্ন কেস দেখব। কেস 1 হচ্ছে বায়ু শুষ্ক হলে কি হবে। কেস 1 হচ্ছে বায়ু যদি শুষ্ক হয়। বায়ু শুষ্ক হলে কি হবে দেখো। আচ্ছা, বায়ু শুষ্ক মানে কি? বায়ু শুষ্ক মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম। বায়ু যত বেশি শুষ্ক তার মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণটা কম। তার মানে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যদি কম হয়, বায়ু শুষ্ক হলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম, তাহলে এখান থেকে জলীয় বাষ্প বেশি যাবে বায়ুতে, বায়ু এখান থেকে জলীয় বাষ্প বেশি টানবে। এখন এখান থেকে জলীয় বাষ্প বেশি যাওয়ার জন্য কি হবে? এই থার্মোমিটার থেকে বেশি তাপ গ্রহণ করতে হবে না জলীয় বাষ্প হওয়ার জন্য। তো বায়ু যদি বেশি শুষ্ক হয়, তখন এখান থেকে জলীয় বাষ্প বায়ুতে যাবে বেশি, তখন এটার তাপমাত্রা আরও বেশি কমতে থাকবে। এই দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য আরও বেশি বাড়তে থাকবে। সো দেখো, বায়ু শুষ্ক হলে বি এর তাপমাত্রা কমতে থাকে এবং এ ও বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়তে থাকে। আশা করি বুঝতে পারছো। দেখো, বায়ু শুষ্ক মানে কি? বায়ু শুষ্ক মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প কম। বায়ু শুষ্ক মানে হলো বায়ুতে জলীয় বাষ্প কম। বায়ু শুষ্ক মানে, সবাই একটু লিখে ফেলো, বায়ু শুষ্ক মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প কম। আর বায়ুতে জলীয় বাষ্প কম মানে তোমার এখান থেকে জলীয় বাষ্প বেশি যাবে বায়ুতে। বায়ু শুষ্ক হলে বায়ুতে জলীয় বাষ্প কম হলে তোমার এই পাত্র থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে যাবে। তো এই পাত্র থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প যখন বায়ুতে চলে যাবে, তখন এখান থেকে বেশি পানি বাষ্পীভূত হওয়ার জন্য এই থার্মোমিটার থেকে বেশি তাপ গ্রহণ করবে না। যখন এখান থেকে বেশি পানি বাষ্পীভূত হওয়ার জন্য বি থার্মোমিটার থেকে বেশি তাপ গ্রহণ করবে, তখন বি থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। বি থার্মোমিটারের তাপমাত্রা আস্তে আস্তে না, দ্রুত কমতে থাকবে। তো যখন দ্রুত কমতে থাকবে, তখন তোমার এ এর সাথে বি এর তাপমাত্রার পার্থক্যটা কী হতে থাকবে? বাড়তে থাকবে। এটাই। এবার এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। এবার আসো কেস নাম্বার 2। কেস নাম্বার 2 দেখো, কেস 2।
বায়ু আর্দ্র হলে, আর্দ্র মানে বায়ু ভেজা হলে। কেস নাম্বার 2 হচ্ছে বায়ু আর্দ্র হলে। আচ্ছা, বায়ু আর্দ্র হলে মানে কি? বায়ু যদি আর্দ্র হয় বা বায়ু যদি ভেজা হয় তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাহলে বায়ু আর্দ্র হলে কি বুঝবো? বায়ুতে জলীয় বাষ্প বেশি, বায়ুতে জলীয় বাষ্প বেশি। বায়ু আর্দ্র মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্প বেশি। এখন বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি হয় তাহলে এখান থেকে জলীয় বাষ্প সে আর নিতে চাইবে না, এখান থেকে বেশি জলীয় বাষ্প সে আর শোষণ করতে চাইবে না। তাহলে বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি হয়, সে যদি এখান থেকে জলীয় বাষ্প শোষণ করতে না চায়, তাহলে এই পানিগুলো কি আর বাষ্পীভূত হবে? এই পানিগুলো আর বাষ্পীভূত হতে চাইবে না। তখন তোমার বি এর তাপমাত্রা কমবে না, বিকজ এই পানিগুলো আর বি থেকে কি করবে না, বি থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে না, কারণ বায়ু তো চাচ্ছে না আর জলীয় বাষ্প, কারণ বায়ু হচ্ছে আর্দ্র। তো বায়ু আর্দ্র মানে হচ্ছে বায়ু ভেজা, বায়ুতে জলীয় বাষ্প বেশি, সে আর এখান থেকে জলীয় বাষ্প চাই না। তখন এখানের যে পানিগুলো সেগুলো আর বাষ্পীভূত হতে পারতেছে না। তো এখানের পানিগুলো যদি বাষ্পীভূত হতে না চায়, সে কি বি থার্মোমিটার থেকে তাপমাত্রা গ্রহণ করবে? তাপমাত্রা গ্রহণ করবে না। তো যদি এখানের পানিগুলা বি থার্মোমিটার থেকে তাপমাত্রা গ্রহণ না করে, তাহলে বি এর তাপমাত্রা তেমন একটা চেঞ্জ হবে না। বি এর তাপমাত্রা খুব দ্রুত কমে যাবে না, আস্তে আস্তে কমবে, মানে আস্তে আস্তে কমবে। তো বি এর তাপমাত্রা যদি আস্তে আস্তে কমে, এ আর বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্যটাও আস্তে আস্তে কমবে বা কম হবে। তাহলে দেখো, বায়ু যদি আর্দ্র হয়, বি এর তাপমাত্রা তেমন একটা কমে না, বি এর তাপমাত্রা তেমন একটা কমে না। তো বি এর তাপমাত্রা তেমন একটা যদি না কমে, তখন এ ও বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্যও কম হয়। এ ও বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্য কম হয়। তো এই দুইটা কেস তোমরা একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এই দুইটা কেস তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা লাস্ট আরেকটা কেস দেখব, 3 নাম্বার কেস। তো 3 নাম্বার কেস সবাই একটু দেখো, কেস নাম্বার 3 দেখো, কেস নাম্বার 3। কেস 3 দেখো, কেস 3। কেস 3 হচ্ছে যদি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে। আমরা আগে দেখছিলাম বায়ু শুষ্ক থাকবে, এরপরে দেখছি বায়ু ভেজা থাকবে বা আর্দ্র থাকবে। এখন বলতেছি বায়ুতে জলীয় বাষ্প ভরপুর থাকবে, মানে কি? বায়ুতে জলীয় বাষ্প সম্পৃক্ত থাকবে, মানে বায়ুর যতটুকু ক্যাপাসিটি সে ততটুকু জলীয় বাষ্প ধারণ করে ফেলছে। তার মানে কি? আপেক্ষিক আর্দ্রতা সবচাইতে বেশি। তাহলে দেখো, কেস নাম্বার 3 হচ্ছে বায়ু যদি জলীয় বাষ্পে কি থাকে? বায়ু যদি জলীয় বাষ্পে সম্পৃক্ত থাকে। বায়ু যদি জলীয় বাষ্পে কি থাকে? সম্পৃক্ত থাকে। তো বায়ু যদি জলীয় বাষ্পে সম্পৃক্ত থাকে, তার মানে কি? বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে। তো কন্টেন্ট বেশি আছে, বায়ুতে কন্টেন্ট বেশি। জলীয় বাষ্পে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে কন্টেন্ট ইকুয়াল ক্যাপাসিটি, মানে বায়ুতে ম্যাক্সিমাম কন্টেন্ট আছে, বায়ুতে ম্যাক্সিমাম জলীয় বাষ্প আছে। তো বায়ুতে যদি ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকে, তাহলে বায়ুতে জলীয় বাষ্পে সম্পৃক্ত আছে, তার মানে কন্টেন্ট বেশি। কন্টেন্ট বেশি মানে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বেশি, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, আচ্ছা, এখন বায়ুতে ম্যাক্সিমাম জলীয় বাষ্প আছে, তাহলে এখান থেকে তো আর বাষ্পায়ন হবেই না। এখান থেকে কি আর বাষ্পায়ন হবে? বায়ুতে যদি ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকে, এখানে থাকা পানিগুলোকে আর জলীয় বাষ্প হয়ে যেতে পারবে আর পারবে না। তখন এখানে থাকা পানিগুলো আর এখান থেকে তাপমাত্রাও গ্রহণ করবে না। এখানে থাকা পানিগুলো এখান থেকে আর তাপমাত্রাও কি করবে না? গ্রহণ করবে না। এখন দেখো, আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন কি হবে? কমে যাবে। এই পানিগুলোর বাষ্পায়ন কি হবে? কমে যাবে। অর্থাৎ বাষ্পায়ন কমে গেলে, অর্থাৎ বাষ্পায়ন কমে যাবে।
বাষ্পায়ন কমে যায়। তো বাষ্পায়ন কমে গেলে কি হবে, এই পানিগুলো যেহেতু বাষ্পীভূত হবে না, তাহলে পানিগুলোর তাপ কেন দরকার ছিল, এখান থেকে কেন তাপ গ্রহণ করছিল, পানিগুলো বাষ্পীভূত হওয়ার জন্য। কিন্তু যদি এই পানিগুলোর আর বাষ্পায়নেরই দরকার না হয়, সে তখন আর থার্মোমিটার থেকে কি তাপ গ্রহণ করবে? এই পানিগুলোর যদি বাষ্পায়ন হওয়ার দরকার না হয়, তাহলে সে থার্মোমিটার থেকে তাপ গ্রহণ করবে না। সো থার্মোমিটার থেকে যদি তাপ গ্রহণ না করে, তাহলে এর টেম্পারেচার আবার কি থাকবে, আগের মতো থাকবে। তো দেখো, বাষ্পায়ন যদি কমে যায়, তখন এর তাপমাত্রা, বি এর মানে হচ্ছে থার্মোমিটারের এর তাপমাত্রা কমে না। অর্থাৎ এ ও বি এর মধ্যে, তো বি এর তাপমাত্রা যদি না কমে, তাহলে এ আর বি এর মধ্যে তখন আর কোনো তাপমাত্রার পার্থক্য থাকবে, আর কোনো তাপমাত্রার পার্থক্য থাকবে না। তখন এ ও বি এর মধ্যে কোনো তাপমাত্রার পার্থক্য থাকে না। অর্থাৎ এ ও বি এর মধ্যে কোনো তাপমাত্রার পার্থক্য থাকবে না। তো এতটুকু পর্যন্ত সবাই একটু লিখে নাও, সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। কেস 2 তো অনেক আগে শেষ হয়ে গেছে। যে বলতেছো কেস 2 এর কথা, কেস 2 তো আসলে মুছে ফেলছি। তো লাইভটা যখন শেষ হবে, লাইভটা শেষ হলে আবার একটু রিওয়াইন্ড করে দেখবা, টাইমটা একটু দেখে রাখো, চাইলে টাইমটা একটু খাতায় লিখে রাখতে পারো, তাহলে খুঁজতে সুবিধা হবে। কেস 2 হচ্ছে তোমার যখন তোমার তাপমাত্রা, বায়ুতে যখন জলীয় বাষ্প মোটামুটি থাকবে, তখন এখান থেকে আস্তে আস্তে বাষ্পায়ন হবে। আস্তে আস্তে বাষ্পায়ন হলে এখান থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, ফলে T1 আর T2 এর মধ্যে তাপমাত্রার পার্থক্যটা আস্তে আস্তে হ্রাস পাবে। ঠিক আছে। আর কেস 3 হচ্ছে তোমার এই দুইটার মধ্যে যখন বায়ুতে জলীয় বাষ্প দ্বারা একদম সম্পৃক্ত থাকবে, তার মানে হচ্ছে কন্টেন্ট ম্যাক্সিমাম থাকবে, আপেক্ষিক আর্দ্রতা ম্যাক্সিমাম থাকবে, তখন এই পানিগুলোর আর জলীয় বাষ্প হওয়ার দরকার নাই। আর এই পানিগুলো যখন জলীয় বাষ্প আর হবে না, তখন সে থার্মোমিটার থেকে আর তাপ গ্রহণ করবে না, তো বি এর তাপমাত্রাও কমবে না, তখন এ আর বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে না। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এবার আমি কিছু স্পেশাল কেস লিখে দিব। স্পেশাল কেসগুলো হচ্ছে কি, এই যে সিক্ত আর শুষ্ক ভালভের মধ্যে যে তাপমাত্রার পার্থক্য, আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, এই আবহাওয়া অধিদপ্তর এই হাইগ্রোমিটার দিয়ে আসলে কিভাবে কাজ করে। এই দুইটা থার্মোমিটারের মধ্যে অনেক সময় দেখো না যে আমরা এখন যদি কি করি, এখন যদি আমরা ওয়েদার ফোরকাস্ট দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কয়েকদিন পর আসলে কি হবে। মানে আমাদের রিসেন্ট কয়েকদিনের ওয়েদারটা কেমন হচ্ছে, মানে এখন ধরো বৃষ্টি পড়তেছে, কালকের ওয়েদারটা কেমন হবে, পরশুর ওয়েদারটা কেমন হবে, বা এখন থেকে শুরু করে 1 ঘন্টা পরের ওয়েদারটা কী হবে, এটা আমরা এখন যদি ওয়েদার ফোরকাস্ট দেখি, তাহলে এখানের মধ্যে বলে দিবে। তাহলে এই পূর্বাভাসটা কিভাবে করা হয়, এই পূর্বাভাসটা আসলে এই আর্দ্রতামান যন্ত্রের সাহায্যেই করা হয়। এই আর্দ্রতামান যন্ত্রের এই দুইটা থার্মোমিটারের মধ্যে তাপমাত্রার পার্থক্যের সাপেক্ষে কিন্তু কি করা হয়, পূর্বাভাসগুলো করা হয়। সো এই পূর্বাভাসগুলো আমি একটু লিখে দিচ্ছি, দেখো। থার্মোমিটার দুটির তাপের পার্থক্য, দেখো, থার্মোমিটার দুটির তাপের পার্থক্য, 1 নম্বর কেস লিখো কম হলে, আমি লিখে দিচ্ছি থার্মোমিটার দুটির তাপের পার্থক্য, কেস 1 লিখো কম হলে আর্দ্র আবহাওয়া। এই দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য কম হলে, আমরা কেস 2তে দেখছি আবহাওয়া আর্দ্র, তার মানে কি আবহাওয়া ভেজা। তাপমাত্রার পার্থক্য কম মানে হচ্ছে ভেজা আবহাওয়া, কেস 2। ঠিক আছে। আবহাওয়া আর্দ্র, আবহাওয়া আর্দ্র, আর্দ্র মানে বায়ুতে বেশি জলীয় বাষ্প আছে, এখান থেকে আর জলীয় বাষ্প যায় নাই, জলীয় বাষ্প না যাওয়ায় এটার টেম্পারেচারও আর খাইতে হয় নাই জলীয় বাষ্প করার জন্য, তাপমাত্রার পার্থক্য কম। এগুলো কেসগুলোতে বুঝিয়েছি, এখন আমি জাস্ট লিখে দিব। তো তাপমাত্রার পার্থক্য কম হলে বুঝবা কি, আবহাওয়া আর্দ্র। এখন দেখো 2 নাম্বার, তাপমাত্রার পার্থক্য খুব বেশি হলে, খুব বেশি হলে, তার মানে খুব বেশি হলে কি, এখান থেকে বাষ্পায়ন দ্রুত হচ্ছে।
তাপমাত্রার পার্থক্য খুব বেশি মানে কি, এটার তাপমাত্রা অনেক দ্রুত কমে যাচ্ছে। এটার তাপমাত্রা অনেক দ্রুত কমার কারণ কি, এখানের পানিগুলো অনেক দ্রুত বাষ্প হচ্ছে। এখানের পানিগুলো যত দ্রুত বাষ্প হবে, কিভাবে বাষ্প হচ্ছে, বি থেকে তাপ গ্রহণ করেই তো বাষ্প হচ্ছে। তো বি থেকে যত বেশি তাপ গ্রহণ করবে, বি এর তাপমাত্রা তত বেশি কমতে থাকবে। বি থেকে যত বেশি তাপ গ্রহণ করবে, বি এর তাপমাত্রা তত বেশি কমতে থাকবে। বি এর তাপমাত্রা যত বেশি কমতে থাকবে, এদিকে বাষ্পায়ন তত বেশি হবে। সো এই কারণেই তোমার এ এর সাথে বি এর তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হবে। তাহলে দেখো, তাপমাত্রার পার্থক্য যদি খুব বেশি হয়, তাহলে আমরা কি বুঝবো, কেন বাষ্পায়ন বেশি হচ্ছে? বিকজ আবহাওয়া শুষ্ক। ঠিক আছে, আবহাওয়া শুষ্ক মানে কি, সানি ওয়েদার, ওয়েদারটা তখন কি সানি। ঠিক আছে, তো দেখো খুব বেশি হলে বুঝবা কি, আবহাওয়া শুষ্ক, আবহাওয়া শুষ্ক। এটা ছিল আমাদের আগের কেস নাম্বার 1। এবার আমাদের কেস নাম্বার 3 হচ্ছে ধীরে ধীরে কমতে থাকলে, ধীরে ধীরে কমতে থাকলে। তাহলে থার্মোমিটার দুইটার তাপের পার্থক্য, যদি তাপের না পাঠের পার্থক্য লিখো, মানে তাপমাত্রার পার্থক্য, পাঠের পার্থক্য লিখো। পাঠ মানে হচ্ছে এখানে তাপমাত্রা। থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য, পাঠের পার্থক্য ধীরে ধীরে কমতে থাকলে বুঝবা, মানে এ আর বি এর মধ্যে তাপমাত্রার পার্থক্যটা যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে বুঝবা কি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো লিখে রাখো, ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার ধীরে ধীরে কখন কমে, যখন বায়ু কি থাকে, আর্দ্র থাকে বা ভেজা থাকে। তো বায়ু যদি আরেকটু ভেজা হয়, তাহলে কি ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে ধারণ করবে। সো দেখো, তাপমাত্রার পার্থক্য যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে বুঝবা কি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো 4 নম্বরে দেখবা, হঠাৎ হ্রাস পেলে, থার্মোমিটার দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য যদি হঠাৎ কমে যায়, ধরো তাপমাত্রার পার্থক্য গ্র্যাজুয়ালি কমতেছিল বা গ্র্যাজুয়ালি বাড়তেছিল, এটা হচ্ছে নর্মাল কেস, এই কেসগুলো। কিন্তু যদি দেখো এই দুইটার মধ্যে তাপমাত্রার পার্থক্য হঠাৎ করে অনেক কমে গেছে, তখন বুঝবা ঘূর্ণিঝড় হবে। ঠিক আছে, হঠাৎ কমে গেলে, হঠাৎ কমে গেলে ঘূর্ণিঝড় না, পূর্বাভাসের ঝড়, ঝড় টাইপের কিছু একটা হতে পারে। ঠিক আছে, মানে বিশাল আকারের ঝড়গুলো আর কি। ঠিক আছে, হঠাৎ কমে গেলে ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে, ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে। তো এই জিনিসগুলো সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে সবাই একটু ডান লিখো, আর বুঝতে পারছো কিনা একটু জানাও। এই জিনিসগুলো সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখো, আর বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, তো সবার লেখা শেষ আশা করি। তো এখন আমাদের লাস্ট আরেকটা জিনিস, যেটা পড়ালেই চ্যাপ্টারটা শেষ। এখন দেখো, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের মধ্যে সম্পর্ক। সো এখানে তুমি যে থার্মোমিটারটা দেখতে পাচ্ছ, এটার তাপমাত্রা ধরো θ1, মানে শুষ্ক ভালভের তাপমাত্রা কত, θ1। আর যেটা সিক্ত ভালভ, এটার তাপমাত্রা ধরো θ2। আর মনে করি শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে θ, মানে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে সেই তাপমাত্রা ধরে নাও θ। তাহলে দেখো, মনে করি শুষ্ক ভালভের তাপমাত্রা θ1, আর্দ্র ভালভের তাপমাত্রা θ2।
শিশিরাঙ্ক হচ্ছে থিটা। তাহলে তোমার এই শুষ্ক ভালভ, আর্দ্র ভালভ, তারপর হচ্ছে কি শিশিরাঙ্ক, এগুলোর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে θ1 মাইনাস থিটা সমান জি ইন্টু θ1 মাইনাস θ2, জি ইন্টু θ1 মাইনাস θ2। এই সম্পর্কটা সম্পূর্ণই বিজ্ঞানীদের একটা দেওয়া থিওরি, বিজ্ঞানী গ্লেসিয়ারের একটা তত্ত্ব, এটার আসলে কোনো প্রমাণ নেই। তো এটা হচ্ছে দেখো θ1 হচ্ছে আমাদের শুষ্ক ভালভের তাপমাত্রা, θ2 হচ্ছে আমাদের সিক্ত ভালভের তাপমাত্রা, জি হচ্ছে গ্লেইসারের উৎপাদক, জি হচ্ছে কি গ্লেইসারের উৎপাদক, গ্লেইসারের উৎপাদক। বইয়ের মধ্যে দেখবা বিভিন্ন কন্টেন্টের জন্য গ্লেইসারের উৎপাদকের একটা বিশাল মান দেওয়া আছে, অনেকগুলো মান। এগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ এগুলো কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। গ্লেইসারের কি উৎপাদক, গ্লেইসারের উৎপাদক, আর থিটা হচ্ছে শিশিরাঙ্ক। সো এখান থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা চাইলে কি করতে পারি, থিটার মান বের করতে পারি। দেখো এই ইকুয়েশন থেকে আমরা যদি থিটা বের করতে চাই, তাহলে আমাদের থিটা সমান কি হবে, থিটা সমান হবে θ1 মাইনাস জি ইন্টু কত, θ1 মাইনাস θ2। থিটা হচ্ছে আমাদের এখানে কি, থিটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে শুষ্ক ভালভ বা আর্দ্র ভালভ বা শিশিরাঙ্কের মধ্যে যে সম্পর্ক। এই সূত্র দিয়ে তোমরা অনেকগুলো ম্যাথ করবা, এই সূত্রগুলো দিয়ে তোমরা অনেক ম্যাথ করবা। এই সূত্রটা একটু লিখে নাও, এই সূত্রটা একটু লিখে নাও। এই সূত্রটা একটু লিখে নাও। আচ্ছা, আমিও তোমাদেরকে মিস করব, আজকে শেষ ক্লাস। তো তোমরা আশা করি এই চ্যাপ্টারটা পুরোটা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের মধ্যে এই ছিল সম্পর্ক, থিটা সমান মানে শিশিরাঙ্ক সমান θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এরপরে আরেকটা জিনিস দেখো, লাস্ট আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আশা করি সবাই লিখছো, সবাই আশা করি বুঝতে পারছো। লাস্ট আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার আমরা আপেক্ষিক আর্দ্রতা সমান কি জানতাম, আপেক্ষিক আর্দ্রতা আর এইচ সমান আমরা কি জানতাম, আমরা জানতাম কন্টেন্ট, কন্টেন্ট আর নিচে হচ্ছে ক্যাপাসিটি ইন্টু 100%, এটা জানতাম না। এখন আরেকটা সূত্র লিখে নাও, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা সমান আপেক্ষিক আর্দ্রতা আর এইচ বা রিলেটিভ হিউমিডিটি সমান, সেটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ গুণ 100%, ঠিক আছে। একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্ক কোনটা, একটু আগে যেটা থিটা বের করছিলাম, ওই থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, এটা একটু বলে রাখি, এই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়, বায়ুর তাপমাত্রা কোনটা, আগেই বলছিলাম আমি, শুষ্ক ভালভের তাপমাত্রাটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা। শুষ্ক ভালভের যে তাপমাত্রা, শুষ্ক ভালভের তাপমাত্রাটা হচ্ছে কি বায়ুর তাপমাত্রা। তো একটা দেখো, একটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর একটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ইন্টু 100%। এটাকে যদি তোমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাও, তাহলে সেটা কীভাবে লিখবা দেখো। তো শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি আর এইচ সমান, যেটা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করবা, যেটা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করবা ইন্টু 100%। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের মেন সূত্র। আমরা ম্যাথ করব, ম্যাথের মধ্যে এই মানগুলো দেওয়া থাকবে,
তো মানগুলো বসিয়ে তোমরা জাস্ট ক্যালকুলেশন করলেই আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাবে। ঠিক আছে, তো চ্যাপ্টার ফিনিশ। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই একটু লিখছো কিনা জানাও। আচ্ছা, তাহলে চ্যাপ্টার শেষ। তোমরা এই চ্যাপ্টার কতটুকু বুঝছো কতটুকু বুঝো নাই সবাই একটু জানাবা। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে, পুরো চ্যাপ্টার শেষ করলাম, অনেক কিছু পড়িয়েছি, আমি সর্বোচ্চ যতগুলো কনসেপ্ট এখানে আছে সবগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা গ্রুপে করতে পারো, অথবা তোমরা আমাকে পার্সোনালি টেক্সট করে জানাতো, মেসেঞ্জারে আমাকে নক দিবা। কোনো কিছু যদি না বুঝো তাহলে তোমাদেরকে বুঝাই দিব। তো এই থিওরিগুলো তোমরা যদি ভালো করে পড়ো, আশা করি নেক্সট যে ম্যাথের লেকচারগুলো আছে ওই ম্যাথের লেকচারগুলো, অ্যাডমিশনের লেকচারগুলো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না অ্যাডমিশনের ম্যাথগুলো করতে। থিওরিগুলো আমি ওইভাবেই পড়িয়ে দেওয়ার ট্রাই করেছি তোমাদেরকে। সো এই আর কি, তাহলে আজকের ক্লাস এতটুকুই শেষ। নেক্সট তোমাদের সাথে ক্লাস হবে আবিদ স্যারের। আবিদ স্যার তোমাদেরকে এই চ্যাপ্টার রিলেটেড যত ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলি আছে সবগুলো নিয়ে আলোচনা করবে। আর তোমাদের যদি আদর্শ গ্যাসের আর গতিতত্ত্বের কনসেপ্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা গ্রুপে পোস্ট দিতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার। তো এই আর কি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, একটু সাবধানে থাকবা। এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, খুবই খারাপ সিচুয়েশন, সবাই একটু মাস্ক পরবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে।